ছোট্ট থেকে যে দাদির সাথে ঘুমিয়েছে, একা ঘুমানোর অভ্যেস নেই। বিন্দু রুহিকে ডেকে উঠতে বলে সে উঠে দাঁড়ালো। অজু করে এসে ফজরের সালাত আদায় করলো। লম্বা রেশমি চুলগুলো পেঁচিয়ে হাত খোপা করে মাথায় কাপড় টেনে ধীর পায়ে বেরিয়ে গেল রুম হতে। কাল থেকে মীরার শরীরটা ভালো যাচ্ছে না। তীব্র জ্বর, মাথা ব্যথায় ভুগছেন ভদ্র মহিলা। রাতে ডক্টর এসে দেখে গেছে মীরাদের রুমের দরজা বন্ধ, হয়তো ঘুমাচ্ছে। বিন্দু এগিয়ে গেল কিচেনের দিকে। অসুস্থ শরীর নিয়ে তো মীরা রান্না বান্না করতে পারবে না। কিচেন থেকে টুংটাং আওয়াজ আসছে, ঝুমা হয়তো কিছু করছে। সবজি কেটে সেগুলো ধুয়ে পরিষ্কার করছে ঝুমা। বিন্দু কিচেনে ঢুকে বলল, আজকে সকালের নাস্তায় কি করবে আপা? বিন্দুকে দেখেই মুচকি হাসলো ঝুমা। ছোলার ডাল, সবজি ভাজি, ডিম, তেল ছাড়া রুটি, আর তোমার আর রুহির জন্য পরোটা। তুমি আসতে গেলে কেন? আমি পারবো নে। বিন্দু আটা নামিয়ে গামলায় ঢালতে ঢালতে বলল, শুয়েই তো থাকবো, তার চেয়ে তোমাকে একটু সাহায্য করি। গুছিয়ে দাও আপা, আমি রুটি ভাজি করে দিচ্ছি। সবকিছু রেডি করে ডাইনিং টেবিলে গুছিয়ে রাখলো ওরা দুজনে। সকাল এখন 7টার ঘরে। বিন্দু আর একবার চোখ বুলিয়ে নিল, না, সব ঠিকঠাক আছে। প্লেটে খাবার সাজিয়ে নিয়ে চলল মীরার ঘরে। দরজার সামনে দাঁড়িয়ে আলতো হাতে নক করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে দিল সাজ্জাদ রেজা। বিন্দু দরজায় দাঁড়িয়েই বলল, আসসালামু আলাইকুম, শুভ সকাল। রোগীর অবস্থা কি এখন? জ্বর কমছে? সাজ্জাদ রেজা হাসলেন। মেয়েটি যতই মুখে বলুক মাকে ভালোবাসে না, ভেতরে ঠিকই উতলা হচ্ছে। ভদ্রলোক সালামের জবাব দিয়ে বললেন, আগের থেকে একটু ভালো। দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন আম্মু। বিন্দু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল মীরার কাছে। খাবার প্লেট টেবিলে রেখে গিয়ে দাঁড়ালো মায়ের পাশে। দুদিনের জ্বরে ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। বিন্দুর কোথাও একটু টান পড়লো। বুকের ভেতর কেমন অস্থিরতা অনুভব করলো। মুখে যতই বলুক সে এই নারীকে ঘৃণা করে, তার কোথাও একটা সূক্ষ্ম মায়ার টান আছে। এই নারীর চিহ্ন একেবারে মুছে দিবে কি করে? তার রক্ত বইছে যে মেয়েটির রন্ধ্রে রন্ধ্রে। মেয়েদের বোন কোমল মাকে যতই তারাই তারাই করুক না কেন, তার এই অবস্থা দেখে বুক ছিনচিন করছে। বিন্দু তার দ্বিধাদ্বন্দ্বের হাত বাড়িয়ে দিল মায়ের ললাটে। সঙ্গে সঙ্গেই হাতখানা সরিয়ে নিতে বাধ্য হলো। জ্বরে মনে হচ্ছে পুড়িয়ে ফেলবে মীরার শরীরটা। সাজ্জাদ রেজা চেয়ে দেখলো মেয়েটির চাপিয়ে রাখা জগদ্দল পাথরের অভিমান। তিনি মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করবেন না আম্মু, মা ঠিক হয়ে যাবে। আপনি কি একটু মাকে দেখে রাখতে পারবেন? আমার একটু জরুরি কোর্টে যেতে হবে। আপনি যান, আমি আছি। নিচে নাস্তা রেডি করা, খেয়ে তারপর যাইন। ভদ্রলোক সম্মতি দিয়ে মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। এই ছোট্ট মুহূর্তটুকু মুগ্ধ নয়নে দেখলো বিন্দু। ভদ্রলোকের প্রতিটি কাজেই প্রকাশ পায় মীরার প্রতি তীব্র ভালোবাসা। বেড সাইড টেবিলের উপর গামলায় পানি আর এক টুকরো শুভ্র কাপড় রাখা। রাতে জ্বর বেড়ে যাওয়ায় সাজ্জাদ রেজা রাতভর জলপট্টি দিয়েছে। এটা বুঝতে সময় লাগলো না মেয়েটির। বিন্দুর মনে আকস্মিক একটি অদ্ভুত প্রশ্ন আসে। সাজ্জাদ রেজার সংসারে মীরা এসেছে বহু বছর আগেই, তবে তাদের কোনো সন্তান নেই কোনো। তখন তো রুহিও ছোট ছিল। এমন উদ্ভট কল্পনায় বিরক্ত হলো নিজের ওপরেই। বিন্দু এই প্রথম এলো মীরার কক্ষে। বড় একটি রুম, দামি দামি আসবাবপত্রে সাজিয়ে গুছিয়ে রাখা। এই বাড়ির প্রতিটি কোনায় কোনায় রয়েছে রাজকীয় আভিজাত্যের ছোঁয়া। বিন্দু মীরার মাথায় হাত বুলিয়ে বলল, মা, নিজের গলা শুনে নিজেই কেঁপে উঠল মেয়েটি। এক টুকরো দ্বিধা গলায় চেপে বসেছে যেন। নিস্তব্ধ কামরার ওই নিভু নিভু ক্ষীণ স্বরটি ঠিকই মায়ের কর্ণে পৌঁছিয়েছে। মীরা নিস্তেজ নিভু নিভু চোখ জোড়া মেলে চাইল। এই প্রথম তার মেয়ে তাকে মা ডাকলো। মরুর বুকে পশলা বৃষ্টির ন্যায় অনুভূতি হলো মীরার। মাতৃত্ব হৃদয় জুড়ে চেপে বসলো সুখের প্রজাপতিরা। বিন্দু গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, উঠুন,
খাবার খেয়ে ঔষধ খেতে হবে। মীরা উঠে বসার চেষ্টা করলো, তবে পারল না। শরীরের ভার ছেড়ে পুনরায় পড়ে যেতে নেয়। লুটিয়ে পড়ার আগেই বিন্দু ধরে ফেলে, যত্ন নিয়ে উঠিয়ে বসিয়ে দেয় এবং নিঃসংকোচ এক টুকরো রুটি মুখের সামনে ধরলো। মীরার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তার মেয়ে, তার বিন্দু কণা সত্যি সত্যিই তাকে মা ডেকেছে, তাকে খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তটুকু মিস করতে চাইল না মীরা। হাঁ করে তাকিয়ে রইল মেয়ের দিকে। বিন্দু একটু একটু করে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ করে ঔষধ খাইয়ে দিতে দিতেই জিজ্ঞেস করলো, দুপুরে কি রান্না করব? তোমাকে রান্নাঘরে যেতে হবে না, ঝুমা সামলে নিতে পারবে সব। সে দেখা যাবে, কি রান্না করতে হবে সেটা বলুন। মীরা পুনরায় একই উত্তর দিল। তোমাকে রান্নাঘরে যেতে হবে না, ঝুমা সামলে নিবে সব। তুমি পারবে না মা, তোমাকে যেতে হবে না চুলোর কাছে। ঝুমাকে পাঠিয়ে দিও, ওকে বলে দিচ্ছি কিভাবে কি রান্না করবে। বিন্দু ঔষধগুলো জায়গায় রাখতে রাখতে বলে উঠল, আমি যেখানে বড় হয়েছি সেখানে আপনাদের মতো কারি কারি টাকা ছিল না, আর না তো ৫-১০টা চাকর বাকর। কত শতবার হাত পুড়িয়ে রান্না করেছি। থাক, সে কথা আপনাকে বলেও কোনো লাভ নেই। কি রান্না করব বলুন? ভয় নেই, এতটাও খারাপ রাঁধুনি খাবার অযোগ্য না। মীরা কথা বাড়াই না, গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলে দিল কি কি রান্না করতে হবে। যেহেতু অর্ণ বাড়িতে আছে, তাই তার পছন্দ অনুযায়ী বেশিরভাগ রান্নার আইটেম বলল। বিন্দু মাকে রেস্ট করতে বলে বেরিয়ে গেল কক্ষ হতে। যাবার আগে রুহিকে সেখানে পাঠাতে ভুল হয় না। মীরা অসুস্থ, তার কিছু প্রয়োজন হতেই পারে, তাই রুহিকে সেখানে রেখে দিল। ঝুমা, নাস্তা দে। ডাইনিং টেবিলে বসতে বসতে গম্ভীর গলায় হাঁক ছাড়লো অর্ণ। ঝুমা গিয়েছে ছাদে, শুনবে কি করে? বিন্দু শুনলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সেধে সেধে অপমানিত হতে কার ভালো লাগে? একবার দুবার করে ৩ ডাকলো অর্ণ। তার চোয়াল শক্ত হয়ে এলো। অর্ণ রেগে যাচ্ছে। বিন্দুর আগের আভাসটুকু পেয়ে কিচেন ছেড়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ডাইনিং টেবিলে। অর্ণর ধারালো দৃষ্টি পড়ল মেয়েটির ভীত চোখে। বিন্দু অর্ণর থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। মিনমিনে গলায় শুধালো, ঝুমা আপা একটু কাজের ছাদে গিয়েছে, আমি দেব? অর্ণর থেকে কোনো রেসপন্স পেল না মেয়েটি। তার নিরাপত্তাকে সম্মতির লক্ষণ ভেবে বেড়ে দিতে লাগলো। অর্ণর চাপা চোয়াল, রাগান্বিত মুখশ্রী দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যায় বিন্দু। কাঁপা কাঁপা হাতে পরোটা, ছোলার ডাল, জ্যাম দিল সামনে। অথচ বিন্দু ইতিমধ্যে জেনে গেছে এগুলো অর্ণ খায় না। তার সকালের নাস্তায় থাকে 1 গ্লাস দুধ, 2টো ডিম, তেল ছাড়া রুটি ভাজি। বিন্দু আর চোখে চাইল অর্ণর দিকে। লোকটা কেমন শক্ত হয়ে বসে রয়েছে। মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে না রেগে আছে নাকি এখনো। দাঁতে দাঁত চেপে বসে আছে। বিন্দু ভয়ে ভয়ে তড়িঘড়ি সেগুলো সরিয়ে দুধের গ্লাস এগিয়ে দিতে ধরলো। অগ্নি ঘটে গেল বিপত্তি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই ভোর হয়। চেয়ারের সাথে পা বেঁধে দুধের গ্লাস ছিটকে পড়ল অর্ণর গায়ে। চমকে ওঠে বিন্দু। আতঙ্কে থরথরিয়ে কাঁপতে শুরু করলো মেয়েটির গোটা তনুময়। ভীত চোখে চাইল অর্ণর দিকে। দিশেহারা উত্তেজিত হয়ে তড়িঘড়ি করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। বলতে বলতেই নিজের গায়ে জড়িয়ে রাখা ওড়নার কোণ দিয়ে অর্ণর বুকের কাছের শার্ট মুছে দিতেই হাত বাড়িয়ে দিল। ভয়ের চোটে মেয়েটি কি করছে নিজেই জানে না, কি করবে কি বলবে বুঝতে পারছে না। বিন্দুর হাত অর্ণর শরীর ছুঁয়ে দেবার আগেই হুঙ্কার ছাড়ল সে। ঝুমা! ঝুমা কেবলই সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামছিল। অর্ণর ধারালো গর্জনে চমকে উঠল। তড়িঘড়ি করে ছুটে আসে নিচে। অর্ণর হুঙ্কারে কেঁপে উঠল বিন্দু। তার শীর্ণ শরীরখানা থরথরিয়ে কাঁপছে। আতঙ্কিত হয়ে দুপা পিছিয়ে গেল। ঝুমা আসতেই অর্ণ হির হির করে বলে উঠল, কোথায় গিয়ে মরেছিলি? এই ইডিয়েট মেয়েটাকে সরা আমার চোখের সামনে থেকে। এটাকে যেন নেক্সট টাইম না দেখি আমার সামনে।
তীর তীর করে কথাগুলো বলেই হনহনিয়ে চলে গেল নিজের রুমে। দুহাত মুখ চেপে ফুপিয়ে উঠল বিন্দু। রুহি সিঁড়ি পেরিয়ে আস্তে আস্তে সবটাই দেখলো। ভাইয়ের এই আচরণে হতবাক সে। ঝুমা মেয়েটিকে সান্ত্বনা দিয়ে পুনরায় খাবার নিয়ে ছুটে যায় অর্ণর রুমে। অর্ণর হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝলো না কেউই। দুপুরের মধ্যে ভাগ সূর্যের উত্তপ্ত অনল পুড়িয়ে দিচ্ছে গোটা শহর। ডাইনিং টেবিলে এসে বসলো অর্ণ, সাদি, মারিদ। বিন্দু ভুলেও কিচেন থেকে বেরোলো না। সব গুছিয়ে ঝুমাকে পাঠিয়ে দিল খাবার সার্ভ করতে। ওই হনুমান মুখ লোকটির মুখোমুখি হতে চান না মেয়েটি। সাদি আর চোখে খুঁজলো কাউকে না, তার টিকিটাও নেই কোথাও। বাচাল মেয়েটি গেল কই? অর্ণ খাবার চিবোতে চিবোতে বলে উঠল, চোখ সামলা সাদি, তো চোখ দুটো আজকাল একটু বেশি বেয়াদবি করছে। হকচকিয়ে গেল সাদি, তবে মোটেও ভয় পেল না। সে পাল্টা জবাব দিয়ে বলল, আমি কি তোর মতো গর্ধব? আমার চোখ আমার সম্পত্তি, আমার চোখ আমার সম্পত্তি। আমি দেখছি তোর কে, তুই বুঝবি কে? নিজের জিনিসের প্রোটেক্ট করতে জানিস? অর্ণ সাদির কথায় গুরুত্ব দিল না, গম্ভীর গলায় শুধায়, সময় থাকতে চোখ সামলা, নয়তো চোখ থাকলেও আর দেখার মতো দৃষ্টি থাকবে না। মারিদ কেবলই দেখা গেল দুই বন্ধুর নীরব যুদ্ধ। তার চোখ এদিক ওদিক কাউকে খুঁজে। কাঙ্ক্ষিত মুখটা না দেখে অর্ণকে জিজ্ঞেস করলো, আমার কিউট ভাবিটাকে দেখছি না যে? মারিদের কথাই তাল মেলায় সাদি। ঝুমা সাদির পাতে মাংস দিতে দিতে বলল, বিন্দু তো রান্না করে আর রুহি বড় মাকে খাবার খাওয়াচ্ছে। মীরাকে বড় ডাকে ঝুমা। মারিদ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ভাব মানে বিন্দু রান্নাঘরে কি করছে? আমরা সবাই এখানে, সে ওখানে কি করছে? রান্না শেষ করে সেগুলো গুছিয়ে রাখছে। সাদি অবাক হয়ে বলল। এগুলো কে রান্না করেছে? ঝুমা উত্তর দিল, বিন্দু করেছে, বড় মা তো অসুস্থ, রাঁধবে কি করে? মারিদ খেতে খেতে বলল, যাও তো ঝুমারানি, তাকে ডেকে নিয়ে আসো। ভালো রেঁধেছে, ধন্যবাদ তো দেয়াই লাগে। ঝুমা কোনা চোখে চাইলো অন্যর দিকে। বিন্দু যে তার জন্যই আসেনি ঢের বুঝতে পারছে সে। তবুও গেল বিন্দুকে ডাকতে। প্রথমে যেতে চায়নি মেয়েটি। ঝুমা বোঝালো ওখানে এখন লোক আছে, অর্ণ কিছুই বলবে না। মুখের ঘাম মুছে মাথায় কাপড় টেনে পিলপিল পায়ে এগিয়ে গেল বিন্দু। সাদি তাকে দেখেই লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম। খাওয়ার সময় সালাম দিতে হয় না ভাইয়া। মিনমিনে গলায় শুধালো বিন্দু। সাদি হাসলো। মেয়েটি চমৎকার। এক পলক চাইলো মেয়েটির দিকে। স্নিগ্ধ সতেজ মুখশ্রী, হাইটে বেশি না, তবে হয়তো 5'2'1", ছিমছাম গড়নে, মুখে বাচ্চা বাচ্চা ছাপ। সাদি ভাবে মেয়েটা তো ছোট্টই বাচ্চা বাচ্চা ছাপ, অস্বাভাবিক কিছু না। তারপর চোখ ঘুরিয়ে চাইলো অর্ণর দিকে। ব্যাটা হাঁসের মতো গিলছে, মনে হচ্ছে সে ছাড়া আর কোনো অস্তিত্ব নেই এখানে। চোখ কুচকে এলো তার। এই অন্তর্মুখী স্বভাবের ছেলের সাথে এমন একটি নিষ্পাপ মেয়ে যায়? চাই না। আচ্ছা, মেয়েটি যখন জানতে পারবে এই গর্ধব ছেলেটি ওর বর, তখন কেমন রিয়াকশন হবে? সৎ ভাইকে স্বামী হিসেবে মেনে নেবে? সমাজ সংস্কৃতি স্বীকৃত দিবে? দূর, সে কি ভাবছে অর্ণ কি কখনো জানতে দিবে নাকি ওদের অনাকাঙ্ক্ষিত সম্পর্কের কথা? তার কাছে এই বিয়ের কোনো ভ্যালুই নেই। যদি থাকতো বিন্দু পালিয়ে যাওয়ার পর খুঁজতো, বা এখানে দেখার পর তার এক্সপ্রেশন হতো ভিন্ন। তেমন কিছুই ঘটেনি। তবে কি ওই অনাকাঙ্ক্ষিত সম্পর্কিত একটি পবিত্র বন্ধন এভাবেই মুছে যাবে? সাবলীল ভাবে হারিয়ে যাবে একটা হালাল বন্ধন? সাদের আকাশ পাতাল ভাবনায় ছেদ পড়ল মারিদের কণ্ঠস্বরে। আমি মারি, এই গর্ধবটির বন্ধু। আন্টি বলল আপনি তার মেয়ে, তার মানে অর্ণর বোন। অর্ণর বোন মানেই তো আমার বোন, তাই না অর্ণ? চোখ টিপ মেরে বলল মারিদ। বিন্দু হাঁসফাঁস করলো। কি বলবে ভেবে পেল না। মারিদ বোধহয় বুঝতে পারছে মেয়েটির অস্বস্তি। মেয়েটিকে সহজ করতে সে পুনরায় বলল, আমাকে আপনি ভাইয়ের মতোই ভাবতে পারেন। ভালো করে পরিচয় হলো না, যেহেতু আপনি এখানেই থাকবেন আমরাও আসবো, তাই পরিচয় হওয়া ভালো। নামটা যেন কি আপনার? আর এবার কোন ক্লাসে পড়েন? মারিদের ব্যবহার খুবই ভালো লাগলো বিন্দুর। ইস, কি সুন্দর ব্যবহার! এদের সাথে হনুমান মুখ লোকটির বন্ধুত্ব হলো কি করে? মেয়েটি আর চোখে চাইলো অর্ণর দিকে। লোকটা এক মনে খেয়েই যাচ্ছে।
ঢোক গিলে গলা ভেজালো মেয়েটি রিনরিনে গলায় বলে উঠল, জি, আমার নাম নাজিবা বিন্দু, এবার 10-এ পড়ছি। এবারের পরীক্ষার্থী? মারিদের কথায় মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ। মারিদ খেতে খেতে বলল, আপনার হাতের রান্না তো দারুণ মজা ভাবি। কে শিখিয়েছে এত দারুণ রান্না? মজার চোটে অর্ণ হাঁসের মতো কেমন গিলছে দেখছেন? ভাবি। এমন সমদরে বিস্ময়ে চক্ষু যুগল কপালে উঠল বিন্দুর। প্রশংসাটুকু আর শ্রবণে ঢুকলো না তার। মেয়েটি হতবিহ্বল চিত্তে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ভাবি? ভাবি? ভাবি কাকে বলছেন ভাইয়া? হকচকিয়ে গেল মারিদ। এই রে, মুখ ফসকে ভাবি শব্দটি বেরিয়ে এসেছে। এবার কি হবে? জোরপূর্বক চকচকে সব দাঁতগুলো বের করে হাসলো ছেলেটি। থতমত মুখশ্রীতে না জানার ভান ঢেলে শুধালো, ভাবি ডেকেছি নাকি? আসলে হয়েছে কি, আমার একটা গর্দভ দামড়া বন্ধু আছে, তার ছোট্ট কিউট একটা বউ আছে, দেখতে হুবহু আপনার মতোই। তাকে মনে করেই হয়তো আপনাকে ভাবি সম্বোধন করে ফেলেছি। মারিদের কথার আগা মাথা কিছুই বুঝলো না মেয়েটা। সমস্ত কথা কেমন মাথার উপর দিয়ে গেল। শুধু এতটুকু বুঝলো তার গর্দভ বন্ধুর ওপর তার মেলা ক্ষোভ। কথার টোনে মেয়েটির কাছে সেটাই মনে হচ্ছে। বিন্দু কোনা চোখে এক পলক চাইল অর্ণর দিকে। হনুমান মুখ লোকটি দিন দুনিয়া ভুলে এক মনে খেয়েই চলেছে, যেন এখানে অর্ণ নামের কোনো লোকের অস্তিত্বই নেই। তার স্ত্রীর নেত্র প্লেটে ধীরে সুস্থে মাছের কাঁটা বেছে নিচ্ছে। অর্ণর তৃপ্তি সহকারে খাওয়া দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেয়েটি। যদিও সে খারাপ রাঁধে না, তবুও অর্ণকে নিয়ে একটু দ্বিমত ছিল। মা ছাড়া সংসারে বৃদ্ধ দাদি বেশিরভাগ সময়ই অসুস্থ থাকতো, তখন সংসারের সব কাজ তাকেই করতে হয়েছে। প্রথম প্রথম খারাপ হয়েছে, হাত পুড়িয়ে ফেলেছে। মেয়েটির বুক ছিঁড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কেমন আছে, দাদি কি করছে কে জানে। বিন্দু চলে আসার পর থেকে রোকিয়া বেগম তার ছেলের সাথেই থাকে। তবে চাচাতো বোনেরা তার মতো করে খেয়াল রাখবে না বেশ ভালো জানে মেয়েটি। কোনো মতে এইচএসসি উত্তীর্ণ হোক, তখন আর এখানে থাকবে না। দাদিকে নিয়ে ছোট্ট একটি বাসা ভাড়া নিয়ে থাকবে। বিন্দু মনে মনে ভেবে রেখেছে এসব। বিন্দুর ভাবনায় ছেদ পড়ল মারিদের ডাকে। সর্ষে ইলিশ দারুণ হয়েছে ভাবি, আর এক পিস দেয়া যাবে? ভরকে গেল মেয়েটি। লোকটির কি মাথা খারাপ হয়েছে নাকি ভাবছে মেয়েটি। বিন্দু এক পিস মাছ দিতে দিতে থতমত গলায় বলল, এ কি ভাইয়া, আবারও ভাবি রাখছেন যে কেন? আপনি খুব কিউট, আপনাকে আমার ভালো লেগেছে। এখন থেকে আপনাকে আমি ভাবি বলেই ডাকবো, আপনি বারণ করলেও ডাকবো। বিন্দু হতবাক কণ্ঠে বলে ওঠে। সে কি, কেন? মারিদ কিছু বলতে চাইল, তবে সে হাঁ করতেই কেউ তীর তীরে গলায় বলে উঠল, ও আপনার কোন আমলের ভাবি? কোন দুঃখে ওকে ভাবি রাখবেন একটু শুনি। এই তো আমার বাচাল রানী এসে গেছে। কাঙ্ক্ষিত মুখটা দেখেই বিড়বিড়িয়ে উক্তিটুকু ছুড়ল সাদি। রুহি এসে চেয়ার টেনে বসতে বসতে শুধালো, এবার বলুন তো আপনার কোন ভাইয়ের বউ বানাতে চান আমার ফুলের রানীকে? দেখি যদি আমার পছন্দ হয় তবেই ভাবি হওয়ার সুযোগ মিলবে। বেশ ভাব নিয়েই বলল রুহি। সাদি ভ্রুকুচকে বলে, হু আর ইউ? কে তুই? আম শেখ রওজা রুহানি। শি ইজ মাই অনলি ওয়ান সিস্টার। গুনে গুনে ওর 6 মাস 5 দিন 3 ঘন্টার বড়। সো গার্ডিয়ান হিসেবে আমি সিদ্ধান্ত নেব বোন দেব কিনা। বিন্দু অস্বস্তি বোধ করলো। রুহিকে নিচু স্বরে টপিক চেঞ্জ করতে বলল। স্বল্প পরিচয় লোকগুলোর সাথে এখনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়েনি। তাছাড়া এখানে এই হনুমানমুখ লোকটির উপস্থিতি মেয়েটিকে ভীত করে রেখেছে। কখন না জানি আবার শান্তশিষ্ট ভদ্রলোক নিজে রূপে ফিরে আসে। তবে এরা কি থামার লোক? রুহির কথার পিষ্টি মারিদ শুধালো, আপনি এত বড় আপা, আপনার তো আরো উন্নতি হওয়া উচিত ছিল। তাহলে দেখতে এমন বেটুপ পাটখাটি কেন? ছোটবেলায় হরলিক্স চেটে পুটে খায় নাই বুঝি, খালি ডুডু খেয়েছেন। মারিদের নাটকীয় ভঙ্গিতে ব্যঙ্গমাত্রিক কথা শুনে খিলখিল করে হেসে উঠল বিন্দু। রিনিছিনি হাসির শব্দে মুখরিত করে তুলল পুরো ডাইনিং রুম। নাকের পাতাটা ফুলে ফেপে উঠল রুহির। সাদিকে ডিঙিয়ে ছেলেটির গায়ের উপর দিয়ে গিয়ে হামলে পড়ল মারিদের উপর। মুহূর্তেই একটি এলাহি কাণ্ড সৃষ্টি হয়ে গেল। মারিদ আর রুহির লড়াই শুরু হয়ে গেল। সাদির মাথায় হাত,
এই বিচ্ছু মেয়েটির প্রেমে কি দেখে পড়েছে আল্লাহই মাসুল। বিন্দুর হাসতে হাসতে পেট ব্যথার উপশম হলো। শাট আপ! এটা খাবার টেবিল নাকি কোনো যাত্রার মঞ্চ? আর একটা টু শব্দ হলে আই সোয়ার আমার হাত উঠে যাবে। ইডিয়েটের দল। আকস্মিক হুঙ্কারে কেঁপে উঠল বিন্দু। অর্ণর কঠোর তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর দিকেই, তার শীতল শান্ত চাহনিতে অগ্নিস্ফুলিঙ্গ স্পষ্ট। তার অভিব্যক্তিতে এমন যে অপ্রয়োজনীয় শব্দের জন্যে বিন্দু মাত্র স্থান নেই তার কাছে। অর্ণর দৃষ্টিতে দৃষ্টি মিলল মেয়েটির, সঙ্গে সঙ্গেই মেয়েটির হাস্য উজ্জ্বল মুখখানা চুপসে গেল। বিন্দু ওই ভয়ঙ্কর দৃষ্টিতে দৃষ্টি রাখতে পারল না, সাহসে কুলাই না। তার কলিজাখানা কাঁপছে, দুম করে মিইয়ে গেল মেয়েটা। তার ডাগর ডাগর আখি পল্লবে হানা দিল ভীতির আন্দোলন। উচ্ছ্বসিত আনন্দিত পরিবেশখানা মুহূর্তেই ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। এখানে যে অন্তর্মুখী অর্ণ ছিল ভুলেই বসেছিল তারা। মেয়েলি গলার ছিরিছিরি হাসির শব্দটুকু আচমকা বৈরী আবহাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। আকস্মিক ঝিমিয়ে পড়ে নিস্তব্ধতা বিরাজ করে স্থানটিতে। অর্ণর মুখের জাস্ট ছোট্ট একটা বাক্য, ব্যাস তার ওজনেই লেজ গুটিয়ে পালালো প্রত্যেকের মুখের ফুটন্ত বলি। ধরিত্রে জুড়ে রৌদ্রের তীব্রতা বহুক্ষণ আগেই ম্রিয়মান হয়েছে। গধূলির লালচে রঙের আভা ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে। হঠাৎই আকাশগুলো অনাহুত মেঘালয় প্রকৃতি তার আগমনী বার্তা পাঠাতে শুরু করেছে। চারপাশের ক্রুদ্ধ বাতাসের গর্জন তার তালে তালে গম্ভীর হয়ে উঠেছে সমগ্র অম্বর। মেঘের গুমুর গুমুর ধ্বনিতে দেখা মিলছে পাখিদের নিরে ফেরার ব্যস্ততা। গুড়ি গুড়ি বৃষ্টি থেকে আচমকাই গর্জে উঠল ভারী বর্ষণের তোপে। হকচকিয়ে গেল বিন্দু। কেবলই কোচিং সেন্টার থেকে বেরিয়ে গেটের সামনে এগিয়ে যাচ্ছিল। অস্থির বিন্দু ছুটে গিয়ে দাঁড়ালো গেটের কাছে ছোট্ট চাউনিতে। সেখানে ইতিমধ্যেই দারোয়ান সহ গুটি কয়েক পুরুষ আশ্রয় নিয়েছে। বিন্দুর অস্বস্তি হচ্ছে, কি করবে বুঝতে পারছে না সে। রুহি এখনো আসেনি। মনে রুহির আগে আগে হাঁটছিল মেয়েটি। রুহি হয়তো বৃষ্টি দেখে পুনরায় ক্লাসের দিকে ছুটছে। বিন্দু কোনা চোখেই লক্ষ্য করলো লোকগুলো কেমন করে যেন তাকিয়ে আছে। বিন্দু বড্ড অসহায় বোধ করলো। কেন যে আগে আগে এলো। স্কুল ব্যাগটি বুকে জড়িয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। সেখানে বৃষ্টির ভ্যাপসায় ভিজিয়ে দিচ্ছে মেয়েটিকে। বিন্দুর হঠাৎই মনে হলো তার গায়ে কোনো পানি স্পর্শ করছে না। বিন্দু মাথাটা উঁচিয়ে চাইল কালো রঙের একখানা ছাতার অস্তিত্ব তার মাথার উপরে। ছাতাখানা হাতে বিন্দু পাশেই দাঁড়িয়ে আছে মেহেদি। মেহেদিকে দেখে দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটে। হাসি ফুটে উঠল মেয়েটির চিন্তিত মুখশ্রী জুড়ে। দাঁত না কেলিয়ে ছাতার নিচে ঢোক, ভিজে যাচ্ছিস, খেয়াল আছে? মেহেদির কথা শুনে মুচকি হাসল বিন্দু। ছাতার নিচে ঢুকতে ঢুকতে কিছুটা অবাক গলাতেই বলল, সময় মতো তুই সব সময় আমার কাছে কিভাবে চলে আসিস বলতো? মেহেদি কেমন করে যেন তাকালো মেয়েটির দিকে। বিড়বিড় করে বলল, দূরে থাকলে না আসবো? অতি নিকটে থাকার দরুন বিন্দু কথাখানা শুনে ফেলল। ভ্রু কুচকে এলো মেয়েটির, জানতে চেয়ে জিজ্ঞেস করলো। মানে? কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে মেহেদি। গলা খাকরিয়ে বলে, মানে আবার কি? যেই ভীতু তুই, তারপর আবার হয়েছিস সুন্দরী। কখন কি হয় ঠিক আছে, তাই চোখে চোখে রাখি। ভীতু? পাহারা দিস আমায়? কে দিয়েছে এই চাকরি তোকে? ছোট ছোট চোখে তাকিয়ে বলল বিন্দু। মেহেদি মাথা চুলকে হাসলো। অতঃপর বেশ আত্মবিশ্বাসের সহিত উত্তর দিল, এমনি এমনি পেয়ে গেছি এবং সারা জীবন এই দায়িত্ব পালন করে যেতে চাই। মেহেদির কথার মর্মার্থ বুঝতে পারল না মেয়েটা। কপাল গুটিয়ে তাকিয়ে রইল। মেয়েটির অবুঝ মুখখানা দেখেই মেহেদি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মেয়েটি একটু বেশি অবুঝ না? বিন্দুকে নিজের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকে এলো মেহেদির। ভ্রু নাচিয়ে হেসে বলে, এভাবে ব্যাককেলের মতো তাকিয়ে আছিস কেন? কোথাও আবার আমার প্রেমে টেমে পড়ে যাসনি তো? কথাখানা শেষ হতেই দুম করে একটা কিল পড়ল ছেলেটির বাহুতে। সঙ্গে সঙ্গেই ছেলেটি মৃদু ব্যথার উফ করে উঠল।
বিন্দু নাক সিটকে বলল, প্রেম তাও আবার তোর সাথে? দরকার পড়লে সারা জীবন সিঙ্গেল থেকে যাব, তবুও তোর প্রেমে পড়বো না। বিন্দুর কথা শোনা মাত্রই হাস্য উজ্জ্বল মুখখানা থমথমে হয়ে গেল ছেলেটির। গম্ভীর টোনে জিজ্ঞেস করলো, কেন, আমি কি দেখতে খারাপ? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ? লেখাপড়ায় বাজে? কেন পড়বি না আমার প্রেমে? বোকা বিন্দু উপলব্ধি করতে পারল না ছেলেটির কথার গভীরতা, বরং ছেলেটির আগা গোড়া পরখ করতে করতে মজার ছলে উড়িয়ে দিয়ে বলল, সবই ঠিকঠাকই আছে, বাট তোকে দেখে প্রেম প্রেম ফিল হচ্ছে না, তাই তুই রিজেক্ট। বলেই খিলখিল করে হাসতে শুরু করলো মেয়েটি। মেহেদি তাকিয়ে রইল সেই মুগ্ধকর হাসিতে। ওদের কথার চলমানেই পৌঁছে গেল গেটের সামনে। ততক্ষণে রুহি আর বৃষ্টি একই ছাতায় এগিয়ে এসে দাঁড়ালো ওদের কাছে। গেটের সামনে কালো রঙের একখানা মার্সিডিজ গাড়ি থামিয়ে রাখা। খোলা থাই গ্লাস ভেদ করে ড্রাইভিং সিটে দেখা মিলল অর্ণর গম্ভীর মুখখানা। বিন্দু অবাক হয়ে দৃষ্টি রাখলো হাতে পরিহিত ঘড়িখানায়। তাদের ছুটি হয়েছে আরো 15 মিনিট আগে। লোকটি কখন আসলো? ছুটির টাইমে আসলে তো মেলা সময় হয়েছে, তাদের ছুটি হয়েছে। এতক্ষণ এখানেই বসেছিল? বৃষ্টির কারণে আটকে ছিল তরুণ, সময়ের খেয়াল ছিল না। রুহি গাড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, কখন আসলে ভাইয়া? বৃষ্টি ঝড়ে বেরোতে দেরি হয়ে গেছে। প্রশ্নের উত্তর দিল না অর্ণ, কেবল থমথমে গলায় বলে উঠল, গাড়িতে ওঠ। রুহি বিশেষ পাত্তা দেয় না ভাইয়ের গম্ভীরতাকে। তার ভাই বরাবরই এমন স্বল্পভাষী করলা মুখ। মেহেদি যত্ন হাতে গাড়ির ব্যাক সিটের দরজা খুলে দিয়ে বিন্দুকে উঠে বসতে ইশারা করলো। বিন্দু ধীর গতিতে উঠে বসলো। রুহি গাড়িতে চড়ে বসতে বসতে বলে, তোরাও আয়, বৃষ্টিতে ভিজে বাইকে যেতে হবে না। না, তোরা যা, বাইক নিয়ে পড়ে যাচ্ছি আমরা। সঙ্গে সঙ্গেই নাকচ করে দেয় মেহেদি। রুহি জেদি গলায় শুধালো, উঠতে বলছি, উঠ। বাইক নিয়ে যাবে না কেউ, পরে নিয়ে নিস। অগত্যা মেহেদি মেনে নিল রুহির কথা। এমনিতেও সন্ধ্যা হয়ে এসেছে। বৃষ্টি উঠে বসলো বিন্দু রুহির সাথে। মেহেদি সামনের ডোর খুলে অর্ণর পাশের সিটে বসে। সিট বেল্ট লাগাতে লাগাতে অর্ণকে সালাম ঠুকলো। অর্ণর বিষয়ে শুনলেও সামনাসামনি দেখা না কথা হয়নি। অর্ণ সামনের দিকে তাকিয়ে ড্রাইভিং করতে করতেই থমথমে গলায় সালামের জবাব দিল। তারপর পুরো গাড়ি নিস্তব্ধতা বিরাজ করলো। ছুটে যাওয়া গাড়ির তীব্র প্যাপ ও শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বাতাসের শা শা ধ্বনিতেই বোঝা যাচ্ছে গাড়িটি কতটা তীব্র গতিতে সম্মুখে এগিয়ে চলেছে। শেখ পরিবারে অতিথির আগমন। বাড়ির ছোট মেয়ে মানে সাজ্জাদ রেজার ছোট বোন লন্ডন থেকে ছেলে মেয়ে নিয়ে বাংলাদেশে এসেছে। একটি বিশেষ উদ্দেশ্যে এসেছে বলা যায়। তাদের আগমনে লিভিং রুমে আড্ডার আসর বসেছে। সাজ্জাদ রেজা তার বোনের আলাপের মধ্যেই উপস্থিত হলো অর্ণ। অর্ণকে দেখেই বসা থেকে দাঁড়িয়ে পড়ল ওয়েস্টার্ন ড্রেস আপ একটি মডার্ন মেয়ে, যে ন্যাকা স্বরে বলে উঠল, হাই অর্ণ, হাউ আর ইউ? আই মিস ইউ। এতক্ষণ কোথায় ছিলে তুমি? তোমার জন্য ওয়েট করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম আমি। মেয়েটির কথা শেষ হতেই অর্ণর ফুপু হেনা খান কাছে ডাকলেন। কোথায় ছিলে অর্ণ? এখানে এসো, বসো, তোমাকে খুঁজছিলাম। অন্তর্মুখী অর্ণ গম্ভীর পদচরণে এগিয়ে বিপরীত সোফায় গা এলিয়ে বসলো। ব্ল্যাক শার্ট, প্যান্ট, লেদারের শুজ, সুদর্শন সুঠাম দেহি পুরুষটির দিকে সামনে বসা রমণীটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার দৃষ্টি দিয়ে গিলে খাচ্ছে অর্ণকে। এই মেয়ে, এদিকে আসো তো। কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল বিন্দু। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবাইকে। হেনা খানের ডাকে ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। অর্ণ বন্ধ নেত্রজোড়া খুলতেই তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল সাদা মাটা একখানা পার্পেল রঙের সালোয়ার কামিজ পরিহিত বিন্দুতে। বিন্দু হেনা খানের সামনে দাঁড়াতেই তিনি বলেন, এগুলো নিয়ে যাও। দেখছো কেউ খাচ্ছে না, তবু না নিয়ে ওখানেই খুঁটির মতন দাঁড়িয়ে রয়েছো। কাজে ফাঁকিবাজি, তাই তো? যাও গিয়ে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো। আমার জন্য 1 গ্লাস লেমন জুস নিয়ে আসো। মায়ের কথার সাথে সাথে অর্ডার করলো মিথিলা নামের মডার্ন মেয়েটি।
বিন্দু কিছুটা অবাক হলো এদের ব্যবহার দেখে। প্রথম সাক্ষাতে কেউ এমন আচরণ করতে পারে? বিন্দু বিনা বাক্যে টেবিল হতে ফল ফুলের ট্রে হাতে উঠিয়ে চলে গেল। কাজের মেয়েও এত সুন্দর হয়, হাউ স্ট্রেঞ্জ। মিথিলার কথা শুনে থমকে গেল বিন্দু। ছোট মুখখানা মুচড়ে উঠল তার। কাজের লোক? সে কাজের লোক? অপমানে টলমল করে মেয়েটির আঁখি পল্লব। কম্পিত পায়ে দ্রুত গতিতে চলে গেল কিচেনে। সাজ্জাদ রেজা অসন্তুষ্ট হলেন বোন ভাগ্নির ব্যবহারে। ভাগ্যিস মীরা এখানে উপস্থিত নেই, এই কথা শুনলে নিশ্চয়ই কষ্ট পেত। ভদ্রলোক থমথমে গলায় বললেন, না জেনে শুনে কাকে কি বলছো হ্যাঁ? ও কাজের লোক হবে কেন? ও এ বাড়ির মেয়ে, তাই কথা বুঝে শুনে বলো। একটা কাজের মেয়ের জন্য মমকে কথা শোনাচ্ছ মামা? মম তো অন্যায় কিছু বলেনি। মিথিলার কথার পৃষ্ঠে কিছু করা কথা বলতে চাইল সাজ্জাদ রেজা, তবে নিজেকে সামলে নিলেন ভদ্রলোক। এত বছর পর বোন দেশে এসেছে, তাই কিছু বলতে গেলেই থেমে গেলেন। এসেছে কিছুদিন থাকুক, আস্তে আস্তে বোঝাবেন তিনি। বোনটির ছোটবেলা থেকেই কেমন যেন উদ্ভট আচরণ। ভদ্রলোক ওদেরকে নিয়ে রেস্ট নিতে বলে বেরিয়ে গেলেন। তিনি যেতেই মিথিলা ন্যাকা স্বরে বলে ওঠে, দেখলে অর্ণ, একটি কাজের মেয়ের জন্য মামা মমকে কথা শোনালো। অন্য নয়, ভাইয়া বলে ডাক। বড় হই আমি তোর, আগে সম্মান দেয়া শেখ, তারপর সম্মান নিস। গম্ভীর গলায় কথাখানা বলে শির দ্বারা টান টান করে দাঁড়ায় অর্ণ। পুনরায় গম্ভীর স্বরে বলল, রেস্ট করুন ফুপি, পরে কথা হবে। নিজের বাক্যে টুকুর ইতি টেনেই লম্বা লম্বা পা ফেলে গম্ভীর পদক্ষেপে এগিয়ে চলল সিঁড়ি বেয়ে। সেদিকে তাকিয়ে মিথিলা ঠোঁট উল্টে মাকে বলল, দেখলে মম, দেখলে অর্ণ আমাকে ইগনোর করলো। তুমি খুব শীঘ্রই মামার সাথে কথা বলো, আমি আর অপেক্ষা করতে পারবো না। ওকে এবার আমার করে না দিলে আমি কিন্তু সুইসাইড করব। মেয়ের কথায় আঁতকে উঠে হেনা খান। এভাবে বলতে নেই মামুনি, আমরা তো দেশে এই কারণেই এসেছি, তাই না? তুই তো চিনিস ওকে, ভাইজানের কথাও শুনবে বলে মনে হয় তোর? ভাইজানের কাছে কতবার বলেছি যে আজ পর্যন্ত ওর সম্মতি এনে দিতে পেরেছে। আমি বলি কি, আর একটু ধৈর্য ধর, তুই বরং ওর মন জেতার চেষ্টা কর, তাহলে ওকে পেতে আর বেশি খেসারত পোয়াতে হবে না। হেনা খানের কথায় ঠোঁট উল্টায় মিথিলা। ন্যাকামি গলায় বলে ওঠে, আমি কিভাবে ওর মন জিতে নেওয়ার চেষ্টা করব মম? এই পর্যন্ত ওর পিছু কম ঘুরেছে? ও তো ঠিক মতো তাকায়ও না আমার দিকে। এতে হেনা খান বিরক্ত হয়ে বলল, অবশ্য তুই কিছু বুঝিস না? একটা পুরুষকে কাবু করতে মেয়েদের কি করতে হয় বুঝিস না? ওর কাছাকাছি থাকার চেষ্টা কর, ওর পছন্দ অপছন্দের লক্ষ্য ওকে দুর্বল করে তোলে। বুঝেছিস কি বলতে চেয়েছি? মিথিলা ক্রু হেসে বলে ওঠে, ইয়েস, লাভ ইউ মম, এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। এর জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। কেমন সব প্রবলেম সলভ করে দাও। ওদের কথোপকথনের মধ্যেই বিন্দু কফি আর জুস নিয়ে আসে। বিন্দুকে দেখেই মিথিলা কটমট করে বলে, এতক্ষণ লাগে আসতে? তোমার জুস তুমি খাও, ননসেন্স। কথাখানা বলেই কোমরটা হেলিয়ে দুলিয়ে ওপরে চলে গেল। হেনা খান টি টেবিল থেকে নিজের ভ্যানিটি ব্যাগটা কাঁধে চাপতে চাপতে বলল, দেখতে শুনতে তো ভালোই দেখছি, তা কাজের বেলায় এত অনীহা কেন? শোনো মেয়ে, কাজের বেলায় ফাঁকিবাজি আমার একদম পছন্দ নয়। আগে যা করার করেছো, এখন থেকে আমার মিতু যখন যেটা বলবে হাওয়ার বেগে করে দেবে, মনে থাকে যেন। বিন্দু হতভম্ব হয়ে তাকিয়ে রইল হেনা খানের প্রস্থান পানে। সে কি বেশি দেরি করেছে? কাজে ফাঁকিবাজি করছে? ঝুমা এটো বাসন পরিষ্কার করতে ব্যস্ত, দরুন তাকে একা একাই করতে যেটুকু সময় লেগেছে। জুস তৈরি করতে এতটুকু সময় লাগে না। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েই রইল মেয়েটি। কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম হতে কেবলই বেরল অর্ণ। ফর্সা দেহর উপরিভাগ উন্মুক্ত, হীরের ন্যায় চিকচিক করছে ঘন কালো লোমসে জড়িয়ে থাকা বিন্দু বিন্দু জলের কণাগুলো। কপালে লেপ্টে রয়েছে সিল্কি চুলগুলো। অর্ণর চুলগুলো বেশি বড়ও নয়, একদম ছোটও নয়, মাঝারি সাইজে রেখে সুন্দর কাটিং করে রাখা। চোয়াল ভরা চাপ দাড়িগুলো সব সময় রাউন্ড করে কেটে ছোট করে রাখে।
ফর্সা সুদর্শন সুঠামদেহী পুরুষটির জন্যে অনেক মেয়েরাই পাগল। তার সাফল্য যেন ধরা ছোঁয়ার বাইরে। অর্ণর গলায় ঝুলিয়ে রাখা টাওয়ালখানা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। চুলগুলো ব্যাকব্রাশ করে হাত বাড়িয়ে পারফিউম নিল। সুঠাম উন্মুক্ত ঘাড়ে বুকে এলোপাথারি স্প্রে করলো। পারফিউমটি যথাস্থানে রাখতে গিয়ে চোখ পড়ল একটি ডায়মন্ডের হাতের ব্যাজের দিকে। অর্ণ সেটা হাতে তুলে নিল। চক্ষুপটে তার কিছু জীবন্ত স্মৃতি। অর্ণর গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে আচমকাই হানা দিল একরাশ ক্ষীণ শীতলতা। পুরুষালী ঠোঁটের ছোঁয়া এঁটে দিল সেই চকচকে বস্তুটির ওপরে। সঙ্গে সঙ্গেই তার চোখ জোড়া বন্ধ হয়ে এলো। কোনো কাউকে অনুভব করতে চাইছে যেন। এটা তার মায়ের দেওয়া শেষ চিহ্ন। অর্ণর কলেজ লাইফের প্রথম দিন এটা গিফট দিয়েছিল অর্ণর মা। শেখ অনামিকা রুজি অর্ণর মা। তিনি ছিলেন একজন সাইকোলজিস্ট। তাদের 3 জনের খুব সুখের একটা ছোট্ট সংসার ছিল। প্রায় 10-11 বছর পরে অনাকাঙ্ক্ষিত আগমন হলো রুহির। অর্ণ তখন 5-6-এ পড়ে। তখন রুহির জন্ম হয়। ছোট্ট রুহিকে পেয়ে সে কি আনন্দ উল্লাস অর্ণর। তারপর 4 জনের খুনসুটিতে কেটে গেল কয়েক বছর। তারপর হঠাৎ করেই ছোট্ট সংসারটিতে নেমে এলো শোকের ছায়া। দিনটি ছিল শনিবার। একটা এমার্জেন্সি কাজের জন্য হসপিটালে যাচ্ছিলেন অনামিকা। নিজেই গাড়ি ড্রাইভ করেছিলেন এবং তাড়া থাকায় খুব দ্রুত গতিতে চালাচ্ছিলেন। সামনে থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রাকটির থেকে নিজেকে আর রক্ষা করতে পারেনি। ব্যাস, সেখানেই থেমে গিয়েছিল তাদের ছোট্ট সংসারটা। মৃত্যুর দিন সকালে একটি হাতঘড়ি আর একটি ব্রেসলেট যত্ন করে নিচের হাতে পরিয়ে দিয়েছিলেন ছেলের হাতে। দিয়েছিলেন মায়ের এক গাদা উপদেশ। অর্ণর কাছে এই জিনিসটা অনেক প্রিয় এবং দামি। যত্ন করে আগলে রেখেছে মায়ের শেষ চিহ্নটিকে। অর্ণর জীবন তো সেখানেই থেমে গিয়েছিল। মায়ের মৃত্যুর প্রায় 1-1.5 বছর পর মীরা আসলো এই বাড়িতে। বিয়ের আগে সাজ্জাদ রেজা এসেছিলেন ছেলের কাছে। বলেছিলেন মীরা ভালো মেয়ে, তাদের মা হওয়ার যোগ্য, তাদের সংসারে একজন মায়ের প্রয়োজন। অর্ণ বুঝে সবই, তবুও সে নীরব ছিল। মায়ের একটু একটু করে সাজানো সংসার হলো মীরার। সাজ্জাদ রেজা তার কর্তব্যে অবহেলা কখনোই করেনি। শুরু থেকে এই পর্যন্ত তার পৃথিবী তার 2 সন্তানেরই। মীরাও তার দায়িত্ব নিষ্ঠার সাথেই পালন করেছে। ছোট্ট রুহিকে দিয়েছে মায়ের ভালোবাসা। অর্ণর প্রতি আদর স্নেহ থাকলেও অর্ণ নিজেকে দূরে রেখেছে সব সময়। মায়ের সংসারে মীরাকে অসহ্য লাগলেও কখনো কিচ্ছুটি বলেনি। আজও তাদের সম্পর্কটা একই স্থানে দাঁড়িয়ে। মীরার সাথে অপ্রয়োজনে কথা না হয়েও তার মনে সম্মান রয়েছে ভদ্র মহিলার প্রতি। এর একটাই বিশেষ কারণ, সেটা হচ্ছে তার কলিজার টুকরা ছোট্ট রুহির একজন আদর্শ মা হয়ে ওঠার জন্য। রাত প্রায় 10টা। শেখ পরিবারের সদস্যরা উপস্থিত খাবার টেবিলে। সবাইকে খাবার সার্ভ করছে মীরা, আর তাকে সহযোগিতা করছে ঝুমা। মিথিলা সোফায় বসে আছে কারো অপেক্ষায়। ফর্সা মুখটিতে তার বিরক্তির ছাপ, তবুও মেকি হাসি ঝুলিয়ে বসে আছে। শুধু একবার তার উদ্দেশ্য সফল হোক, এসব মন পাওয়া পাই লাথি মেরে ফেলে দিবে। মেয়েটির অপেক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটল অর্ণর। দৃঢ় পায়ে এগিয়ে আসছে ডাইনিং টেবিলের দিকে। গম্ভীর তার মুখখানা। ফর্সা দেহে জড়িয়ে আছে একখানা মেরুন টি শার্ট, কালো ট্রাউজার। চেয়ার টেনে বসতেই মিথিলা হুড়মুড় করে এসে অর্ণর পাশের চেয়ারটিতে বসলো। সাজ্জাদ রেজা সেদিকে এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিতে বাধ্য হলো। মিথিলার পরনে রয়েছে একটি মেরুন রঙের পাতলা ফিনফিনে শার্ট, যার প্রথম বোতাম দুটো খোলা। সেখানে বক্ষ বিভাজ স্পষ্ট। মিথিলা হাস্য উজ্জ্বল মুখখানা অর্ণর দিকে নিজের কানের কাছে চুলগুলো গুজে দিচ্ছে কেমন আবেদনময়ী ভঙ্গিতে। হায় আফসোস, অর্ণ ফিরেও চায়নি একবার। অর্ণর নির্লিপ্ত ভাবভঙ্গি দেখে মনে মনে ফুঁসে উঠল মিথিলা। তার মতো সুন্দরী মেয়ের দিকে ফিরেও তাকাচ্ছে না, এটা মানা যায়? সকলের খাবার দিতে দিতেই মীরা বলল, রুহানি, বিন্দুকণা কি করছে? এখনো নিচে আসছে না যে? বললো তো আসছি। রুহির কথার পৃষ্ঠে মীরা পুনরায় বলে ওঠে, যাও গিয়ে ডেকে নিয়ে আসো।
এত বড় হয়েছে অথচ বাচ্চাদের মতো খাবে না বলে বাহানা করে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল বিন্দু। এগিয়ে গেল ডাইনিং টেবিলে, গিয়ে বসলো রুহির পাশে। মীরা মেয়ের থালে ভাত বেড়ে দিতেই বাত সাধলো বিন্দু। এত ভাত কেন দিচ্ছেন? এত ভাত আমি খাই, এখান থেকে ভাত কমান। মীরা মেয়ের কথা কানে তুলল না। মেয়েটির পাতে মুরগির মাংস দিতে দিতে বলল, আগে খাসনি, এখন থেকে খাবি। এত বড় মেয়ে, এত কটা ভাতে কি হয়? শরীরের দিকে খেয়াল আছে? শুকিয়ে পাটকাঠি হয়ে যাচ্ছিস। বিন্দুর মুখখানি এতটুকু হয়ে গেছে, এত ভাত খাবে সে? চুপসে যাওয়া মুখখানা অসহায় করে বলল, এত ভাত আমি সত্যি খেতে পারবো না, এটো হবে কিন্তু। মীরা জেদি গলায় শুধালো, হোক, খা। বিন্দু অসহায় চোখে তাকালো রুহির পানে। রুহি হেসে ফেলল বিন্দুর অবস্থা দেখে। মেয়েটি ঠোঁট এলিয়ে হেসে মীরাকে বলে, কমিয়ে দাও মীরা মা, বেচারি কি খাবারের দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। আমার ফুলের রানী কিন্তু এবার খাবারের গলা জড়িয়েই কেঁদে ফেলবে। কাজের মেয়ের সাথে এক টেবিলে খাওয়া, তা আবার রানীর ইমেজে? এত আদরে, এত অর্থপতন তোমাদের ঘটালো কবে ভাইজান? হেনা খানের ব্যঙ্গমাত্রিক কথায় স্তব্ধ বিন্দু। চোখ কুচকে ফেলল রুহি। হেনা খানকে তার কোনো কালেই পছন্দ নয়। মহিলা বড্ড অহংকারী। দুটো কড়া কথা বলতে গিয়েও গুরুজন বলে থেমে গেল সে। হেনা খানের কথাখানা মীরার মস্তিষ্ক শ্রবণে ঢুকতেই সেথায় রক্তক্ষরণ করে তুলল। ভদ্র মহিলা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তুই মুখ সামলে কথা বলুন আপা। আপনি কাকে কি বলছেন? আপনাকে কে বলেছে ও এই বাড়ি কাজের মেয়ে? ও আমার মেয়ে বিন্দুকণা। মীরার কথা শুনে হেনা খান তেতে উঠল। কোথাকার কোন মেয়ের জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো? তোমার সামনে তোমার বউ আমাকে অপমান করে কথা বলছে আর তুমি কিছুই বলছো না কেন ভাইজান? আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে বাবার বাড়িতে এসে অপমানিত হতে হতো না। বলেই নাকে কাদা শুরু করলো হেনা। মীরা হতবাক হলো না একটুও। সে হাড়ে হাড়ে চেনে এই বদ মহিলাকে। মহিলার নাটক তো আর কম দেখেনি জীবনে। বোনের আচরণে বড্ড বিরক্ত হয় সাজ্জাদ রেজা। গম্ভীর কণ্ঠে বিরক্তি ঢেলেই শুধালেন, তোকে আগেই বলেছি বিন্দু আমাদের মেয়ে, তারপরে এসব কথার মানে কি? তোরা আসলে তোদের আমি অন্যতম বুঝি, অবহেলা করি? আসবি যতদিন ইচ্ছে থাকবি, অযথা কথা বলার দরকার আছে? এইবারই কোনো বিষয়ে কথা বলার অধিকার নেই আমার? এতটা পর হয়ে গেছে আমি। এতক্ষণ নীরব দর্শকের মতো দেখছিল হেনা খানের বড় ছেলে অফি খান। মায়ের বিহেভিয়ারে সেও বিরক্ত। এবার চাপা কণ্ঠে ধমকে উঠল সে, মম, থামবে তুমি? সবখানে সব কথা বলতে হবে তোমার? মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি? এমন বিহেভিয়ার করলে আমি কালকে লন্ডন ব্যাক করবো বলে দিলাম। ছেলের কথায় চুপসে গেল হেনা খান। ছেলে তার বড্ড জেদি, যা বলে তাই করেই ছাড়ে। বাপের মতো জনদরদি হয়েছে যে। ভদ্রমহিলা পৃথিবীতে দুটো লোকই ভয় পায়, এক হচ্ছে তার স্বামী আর এই জেদি ছেলেকে। তবে যাকে নিয়ে এত কিছু, সে কি আদেও কিছু শুনতে পেয়েছে? মাথাখানা গলার ভাঁজে নুইয়ে আছে বিন্দু। স্থির দৃষ্টি তার ভাতের প্লেটে। বাবা মারা যাওয়ায় তো মাও ছেড়ে চলে গেল। 7 বছরের বিন্দুকে তখন ওর ফুপু নিয়ে গিয়েছিল। তবে এটা মোটেও পছন্দ ছিল না তার ফুপুর স্বামী ও তাদের বাড়ির লোকের। ছোট্ট বিন্দুকে দিয়ে খালি ফরমাস খাটাতো। একটু এদিক ওদিক হলেই তার মা বাবা তুলে গালি দিত। ফুপা তো প্রায়ই তার গায়েও হাত তুলতো। ভাই মরা ভাইজির এমন করুণ দশা মেনে নিতে পারছিল না ওর ফুপু। বছর খানেক পরেই দাদির কাছে দিয়ে যায় ফুপু। সেদিন ওর গলা জড়িয়ে খুব কেঁদেছিল বিন্দুর ফুপু। বড্ড আফসোস করেছিলেন নিজের ভাগ্য নিয়ে। আচ্ছা, সে কি এতই খারাপ? তাকে কি একটুখানি ভালোবাসা যায় না? সে এত অবহেলিত কেন? তার বাবা নেই বলে? তার জীবনে ভালোবাসার বড্ড অভাব। হাতে গোনা গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউ নেই তার। বড্ড অসহায় লাগছে নিজেকে। এদের কথা যে এখানেই শেষ হবে না ইতিমধ্যেই বুঝে গেছে বিন্দু। মেয়েটির স্থির নেত্র থেকে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ভাতের প্লেটে। অর্ণর খাওয়া শেষ। উঠে দাঁড়াতে দাঁড়াতে ফুপিকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো ফুপি। তুমি যা করছো, আই উইশ তুমি একদিন এই দিনের জন্য আফসোস করবে।
প্রভাতের আগমন ধরণী জুড়ে। সকালের নাস্তা খেয়ে বিন্দু ব্যস্ত পায়ে এগিয়ে যাচ্ছে রুমের দিকে। স্কুলের সময় হয়ে যাচ্ছে, রেডি হতে হবে। রুমে যাবার পথে বাদ সাধল মিথিলা। এদিকে আসো তো একটু। মিথিলার কথা শুনে ললাটে ভাঁজ পড়ল বিন্দুর। জি আপু, কিছু বলবেন? হ্যাঁ, একটু রুমে আসো। মিথিলার কথা শুনে মেয়েটি অবাক হলো, জানতে চেয়ে জিজ্ঞেস করলো, জরুরি কিছু আপু? আসলে আমার স্কুলের সময় হয়ে এসছে। চোখ কুঁচকে বিরক্তি গলাতেই বলল, বারবার আপু আপু ডাকা বন্ধ করো। তোমার কোনো যোগ্যতাও নেই, আর কাজ না থাকলে শুধু ডেকে তোমার চেহারা দেখবো। বিন্দু কথা বলে আর সময় নষ্ট করলো না। মিথিলার পিছু পিছু রুমে ঢুকে পড়ল। মিথিলা গিয়ে বেডে পায়ের উপর পা তুলে বসলো। অতঃপর বিন্দুর উদ্দেশ্য করে বলল, ওখানে যে জুতো জোড়া দেখছো, একটু মুছে পরিষ্কার করে দাও, বেরোবো। মিথিলার কথা শুনে স্তব্ধ হয়ে গেল বিন্দু। চমকালো ভরকালো সে, আঁখি পল্লব হয়ে এলো তুলনামূলক বড়। হতভম্ব গলায় বলল, জি কি করব? কানে কালা তুমি, কথা না বাড়িয়ে ঝটপট জুতো জোড়া ক্লিন করে দাও। বসে বসে তো এই বাড়ির অন্ন ধ্বংস করছো, মাঝে মধ্যে কাজ বাজ ও কিছু করো। মিথিলার কথা শুনে বুকটা ধক করে উঠল মেয়েটির। হয়তো ঠিকই বলছে, তার শুয়ে বসে খাওয়া উচিত নয়। সে যে এই বাড়ির আশ্রিতা। বিন্দু মাথাটা নিচু করে জুতোর কাছে এগিয়ে গেল। হাত বাড়িয়ে জুতো জোড়ায় স্পর্শ করার আগেই পেছন থেকে ভেসে এলো পুরুষালী গম্ভীর তিরিক্ষিক স্বর। ও কি তোর চাকর যে তোর জুতো ক্লিন করে দেবে? তোর হাতে কি হয়েছে? নিজের কাজ নিজে করতে পারিস না? পরিচিত কণ্ঠস্বর কর্ণে পৌঁছতেই তড়িৎ গতিতে পেছন ফিরে চাইল বিন্দু। খোলা দরজার অভিমুখে গম্ভীর মুখ অর্ণ দাঁড়িয়ে। তার পাশেই দাঁড়িয়ে আছে অভি। অর্ণকে দেখে ঘাবড়ে গেল মিথিলা। অর্ণর চোখে নিজেকে খারাপ কোনোভাবেই হতে দিবে না, তাহলে যে তাকে পাওয়ার রাস্তাটা কঠিন হয়ে পড়বে। মেয়েটি ইনোসেন্ট মুখ বিবর করে বলল, তুমি ভুল ভাবছো অর্ণ। ওকে চাকর কেন ভাববো? ও তো তোমার বোন, মানে আমারও বোন। অ্যাকচুয়ালি আমার শরীর যেন ভীষণ ক্লান্ত লাগছে। তোমাদের বাসায় কোনো কাজের লোকও নেই যাকে দিয়ে নিজের কাজ করাবো। ও যেহেতু ফিরে আছে তাই একটু হেল্প চেয়েছিলাম, ব্যাস, আর কিছু নয়। তোর বাপের মতো আমাদের কাঁড়ি কাঁড়ি টাকা নেই যে তোর সেবার জন্য এক্সট্রা সার্ভেন্ট রাখবো। এখানে সবাই নিজের কাজ নিজেই করে, সো তোকেও করতে হবে। আর যদি না পারিস তোর বাপকে বলবি তোর জন্য একটা কাজের লোক পাঠাতে। অপমান। অর্ণ যে তাকে ডাইরেক্টলি অপমান করলো বেশ বুঝতে পারছে মিথিলা। মনে মনে ফুঁসে উঠল সে। এত দরদ এই আগাছা মেয়েটির জন্য। তার সমস্ত রাগ জমা হলো বিন্দুর ওপরে। তার ধারণা এই মেয়েটির জন্যই অর্ণ তাকে কথা শোনাচ্ছে। মনের রাগটুকু হজম করে মেকি হাসল মিথিলা। মৃদু গলায় বলল, সরি অর্ণ, ওকে বলাটা আমারই ভুল হয়েছে। বিন্দু বড় বড় চক্ষু যুগল করে ফ্যাল করে তাকিয়ে আছে মিথিলার দিকে। মেয়েটির চোখ কুঁচকে এলো। হেল্প চেয়েছে নাকি হুকুম করছে? এত মিথ্যা কথা কেমনে বলে? কিভাবে খাড়ার উপর পোল্ট্রি খেলো? কালকে থেকে এমনিতেই তাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে। বিন্দু চাই না তার জন্য সাজ্জাদ রেজা হেনা খানের সম্পর্কে অবনতি হলো। তার থেকে এদের অধিকার বেশি। তাকে যে খাইয়ে পরিয়ে ভালো স্কুলে পড়াচ্ছে এটাই অনেক। তাই তো বিনা বাক্যে মিথিলার জুতো ক্লিন করতেও রাজি হয়ে গেছে। সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? স্কুলের টাইম হয়েছে, খেয়াল আছে? 5 মিনিট সময় দিলাম, রেডি হয়ে আয়। 1 সেকেন্ড দেরি হলে ফেলে রেখেই চলে যাব। আকস্মিক অর্ণর গম্ভীর তিরিক্ষি গলার ধমকে চমকালো ভরকালো বিন্দু। বিস্ময়ে আঁখি পল্লব বড় বড় হয়ে গেল মেয়েটার। কথাখানা অর্ণ তাকে বলেছে নাকি সে ভুল শুনলো? কেননা অর্ণ এখনো পর্যন্ত তার সাথে একটি কথাও বলেনি, সব সময় ইগনোর করে গেছে। যেটুকু বলেছে সেটা হচ্ছে ঝুমা এটাকে সরা, ব্যাস। আর কখনো কথা বলা তো দূরের কথা, চোখ তুলেও তাকায়নি। বিন্দুকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে তীক্ষ্ণ দৃষ্টি কুঁচকে তাকালো অর্ণ। পুনরায় ভারী গলায় দিল এক ধমক। খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন ইডিয়েট? 5 মিনিটের মধ্যে যদি না আসতে পারিস তবে তোকে ফেলেই। ব্যাস, বাকিটুকু আর শোনা গেল না। তার আগেই সুরসুর করে লেজ গুটিয়ে পালালো বিন্দু। মেয়েটি মনে মনে বড্ড বিস্মিত হয়েছে। হনুমান মুখ লোকটি এত ভালো হলো কখন? যেই লোক তাকে দেখলেই চোখ কুচকে ফেলে বিরক্ত হয়,
সেই লোক তার সাথে তুই সম্বোধন করে কথা বলছে। লোকটা কি তবে তাকে নিজের ছোট বোন হিসেবে মেনে নিয়েছে, নাকি এসব ভাবতে ভাবতেই ছুটলো রুমের দিকে? নয়তো সত্যি সত্যিই তাকে ফেলেই চলে যাবে। অর্ণ চলে গেলেও অভি স্থির দাঁড়িয়ে রইল জায়গায়, দৃঢ় দৃষ্টি তার সাপের মতো ফোঁসফোঁস করা বোনের মুখশ্রীতে। ওই মেয়েটির জন্য তুমি আমাকে কথা শোনালে অন্য? সামান্য একটা আগাছা মেয়ের জন্য তোমার এত দরদ? রাগে গজগজ করতে করতে একা একাই বিড়বিড় করে চলেছে মিথিলা। অভি দুম করে শ্বাস ফেলে এগিয়ে গেল বোনের কাছে। বোনের মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, যথেষ্ট বড় হয়েছিস, ভালো মন্দ বুঝিস, তবে কেন পাগলামি করছিস মিথু? অন্য তোকে পছন্দ করে না জেনেও মিথ্যা আশা বুকে পুষে কেন নিজের জীবনটাকে নষ্ট করছিস? কেন ভালোবাসবে না আমায়? কেন বাসবে না? কোন অংশে কম আছি আমি? কেন ও ইগনোর করছে আমাকে? ওকে আমার করে দে ভাই, নয়তো আমি দুনিয়া জ্বালিয়ে দেব। অগ্নিগিরির মতো করে বলে উঠল মিথিলা। যখন থেকে বুঝতে শুরু করেছে তখন থেকেই অর্ণকে নিয়ে মনের মাঝে সুখের ঘর সাজিয়েছে। একটু একটু করে ভালোবাসা বনেছে তার হৃদয়ে। হেনা খানকে বললে সে আশ্বাস দিয়েছে যে করেই হোক অর্ণর সাথে তাকে বিয়ে করিয়ে দিবেন। সেই থেকে আরো প্রগাঢ় হয়েছে তার অনুভূতিরা। অভি সবটাই জানে, তবুও এতদিন চুপ ছিল। তবে এখন মনে হচ্ছে বোনকে থামানো উচিত। অভি আর অর্ণ প্রায় একই বয়সী। সে ভালো করেই জানে অর্ণ কোনোদিন গ্রহণ করবে না মিথিলার ভালোবাসা। অভি বোনের মাথায় স্নেহের হাত রেখে বলল, ভালোবাসা কি আর জোর করে পাওয়া যায় বোন? ভালোবাসা হচ্ছে জোনাকির মতো, তারা এক ঝাঁক আলোর মতো এসে হৃদয় জুড়ে বসে নির্দিষ্ট কারোর জন্য। জেদ করে ভালোবাসার মানুষটাকে পাওয়া গেলেও তার ভালোবাসা পাওয়া যায় না। তার চেয়ে বরং তোর মনের কথা ওর কাছে প্রকাশ কর। যদি না মানে তবে সম্মানের সঙ্গে সরে আয়, আগামী ভবিষ্যৎ নষ্ট করিস না। মিথিলা ভাইয়ের সম্পূর্ণ কথাই মনোযোগ দিয়ে শুনল। মিথিলার কোথাও একটা মনে হয় তার ভালোবাসা অর্ণ বোঝে, এবং বুঝে শুনেই তাকে ইগনোর করে। সে সুযোগ পেলেই সরাসরি অর্ণকে জানাবে তার হৃদয়ে লালন করা অনুভূতিটুকু। মানলে তো ভালোই, না মানলেও সে ছাড়বে না অর্ণর পিছু। কাউকে বসতে দিবে না তার না পাওয়ার স্থানে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বিন্দু স্কুল ইউনিফর্ম পরে হিজাব করে নিয়ে দাঁড়িয়েছে আয়নার সামনে। ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে নিল। তড়িঘড়ি ব্যস্ত হাতে একটুখানি কাজল পরে নিল ডাগর ডাগর আঁখি পল্লবে। ব্যস্ত নয়নে আর একবার নিজেকে পরখ করে নিল। না, সব ঠিকঠাকই আছে। টেবিলের উপর থেকে স্কুল ব্যাগখানা নিয়ে ছুট লাগালো নিচে। অলরেডি 2 মিনিট লেট। রুহি বেরিয়ে গেছে আরো আগেই। কে জানে হনুমান মুখ লোকটি তাকে রেখেই চলে গিয়েছে কিনা। মেয়েটি দ্রুত পায়ে এগিয়ে গেল গেটের দিকে। রীতিমতো দৌড় লাগিয়ে দিয়েছে মেয়েটি। কিছুটা কাছাকাছি যেতেই চোখ পড়ল গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা অর্ণর দিকে। মারিদ, সাদি আর অফির সাথে কথা বলতে ব্যস্ত সে। হাঁটুতে ভর করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেয়েটি। ছুটে আসার জন্য নিঃশ্বাস গরম হয়ে এসেছে। মেয়েটি ধীর পায়ে এগিয়ে গেল গাড়ির কাছে। ওকে দেখেই মারিদ, সাদি হাসলো। বিন্দু তাদের কাছে যেতেই সালাম ঠুকলো তাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? মারিদ ঠোঁট এলিয়ে হেসে বলল, ওয়ালাইকুম সালাম। আছি, আল্লাপাক যেমনটি রেখেছেন। আপনি কেমন আছেন ভাবি? বিন্দু অসহায় চোখে তাকিয়ে হতাশ গলায় বলল, আবার ঘরে বসে ডাকেন ঠিক ছিল, বাইরে এসে ডেকে কেন আমার ছোট্ট প্রেস্টিজের 12টা বাজাচ্ছেন? এই বয়সে বিবাহিত ট্যাগ লাগাতে কার ভালো লাগে বলুন তো? তাও আবার স্বামী দেখলাম ছুলাম না, এইটা মানা যায় বলুন? আপনি কি আপনার স্বামীকে ছুঁয়ে দেখতে চান? মারিদের কথা শুনে তাজ্জব বনে গেল বিন্দু। সে আবার কখন বলল স্বামীকে ছুঁয়ে দেখতে চাই? স্বামী থাকলে না আবার ছুঁয়ে দেখবে? বিন্দু গাড়িতে উঠে বসতে বসতে মিনমিনে স্বরে বলল, ওই ওই হালাই তো নাই, ছুবকারে। আসতে বললেও কথাটুকু ঠিকই কানে গেল মারিদের। সাদি শব্দ করে হেসে ফেলল। সে অর্ণর দিকে তাকিয়ে চোখ মেরে বলে উঠল, আপনি শুধু একবার বলুন, সে শালাকে কান ধরে টেনে আনার দায়িত্ব আমাদের। আমার এখনো বিয়ের বয়সী হয়েছে ভাইয়া। কোন স্বামী? আপনারা কি স্বামী স্বামী ভাবি ভাবি করছেন? ওনার হাজবেন্ড মানে? উনি কি বিবাহিত নাকি?
হ্যাঁ, সে আমাদের জাতির ভাবি। অভি এদের কথার আগামাথা কিছুই বুঝলো না। কিছুটা কৌতূহল আর অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, জাতির ভাবি? মারিদের কথায় ভ্যাবাচ্যাকা খেলো বিন্দু। মসৃণ মুখখানায় বিরক্তির ছাপ স্পষ্ট। কি শুরু করলো এরা? এই জাতির ভাইটা আবার কে? সে মুখ খোলা মানেই খোঁচাই মোচা বের করা, কিন্তু চাই না এই বিষয়ে কথা বলতে, তাই চুপ মেরে বসে রইল। গাড়িটি গন্তব্যে থামতেই বিন্দু আগে আগেই নেমে গেল। এদের জ্বালাই বেচারি মুখে কুলুপ এঁটে বসেছিল। গাড়ি থেকে নামতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। রুহি নামতে নিলেই তার কর্ণে এলো স্বাদীর গমগমে কণ্ঠস্বর, খবরদার হাঁপানো রোকে, সাবধান করে দিলাম, কোনো ছেলের ধারের কাছেও ঘেসবে না। যদি শুনি না তবে তো। ছেলেটির কথা শেষ করার আগেই তেতে উঠল রুহি। আপনার সমাধানের মায়েরে ঝাঁটা, জনগণের সেবা বাদ দিয়ে এখানে কি? হ্যাঁ, বড্ড ফাঁকিবাজ লোক তো আপনি। কাজকর্ম ছেড়ে মেয়েদের পেছন পেছন ঘুরেন আপনি। ভরকে গেল স্বাদী। তার দায়িত্ব নিয়ে কথা বলায় অপমান বোধ করলো বোধ হয়। সে মেয়েটির দিকে রাগান্বিত চোখে তাকিয়ে কটমট করে বলল, থাপড়ে দাঁত ফেলে দেব ইডিয়েট। বড়দের মুখোমুখি তর্ক করছিস, ভাইয়ের মতো বেয়াদব হয়েছিস, পিটিয়ে সোজা করে দেব স্টুপিড। স্বাদী সত্যি সত্যি গাড়ি হতে নেমে রুহির সামনে দাঁড়ালো। বেয়াদব মেয়েটিকে আজকে একটা শিক্ষা দিতেই হবে। তার চোখে মুখে রাগ আর বিরক্তির ছাপ স্পষ্ট। তীর তীরে গলায় বলল, আসলাম, কি করবি কর দেখে। রুহি কিছুটা থতমত খেলো, তবে সেটা প্রকাশ করলো না, বরং সিরিয়াস মুখশ্রীতে দৃঢ়তার সহিত বলল, সাহস থাকলে আপনার হাতটা বাড়িয়ে দেখান তো, দেখি আপনার সাহসের নমুনা। স্বাদীর সঙ্গে সঙ্গে ডান হাতখানা বাড়িয়ে দিল। তবে যেটা ঘটলো তার জন্য প্রস্তুত ছিল না বেচারা। স্বাদীর সামনে হাত বাড়িয়ে দিতেই রুহি তির্যক হাসলো। স্বাদীর হাতের তালুতে একদলা থুথু ফেলে ভো দৌড় লাগিয়ে দিল স্কুল অভিমুখে। ভরকালো চমকালো স্বাদী ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল স্থানে। ঘটনাটি এতটাই দ্রুত ঘটেছে যে তার সাথে কি হয়েছে বুঝে উঠতে সময় লাগছে। এই ছিল বিচ্ছু মেয়েটির মনে। বিন্দুর পেট ফেটে হাসি আসছিল। মেয়েটি মুখ টিপে হাসতে হাসতে পিছু নিল রুহির। স্বাদী হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিজের হাতের দিকে। হুঁশ ফিরে আসতেই অমনি চোখ মুখ কুঁচকে ওয়াক ওয়াক করে উঠল। মারিদ হাসতে হাসতে গাড়ির সিটে গড়াগড়ি খাচ্ছে। অন্তর্মুখী অর্ণ ঠোঁট এলিয়ে হাসলো বোনের ছেলে মানুষই দেখে। স্বাদী বড় বড় পা ফেলে এগিয়ে গেল 2 কদম দূরে টিউবওয়েলের কাছে। হাতখানা ধুয়ে পরিষ্কার করে নিল। তবুও মনে হচ্ছে মেয়েটির থুথু লেপ্টে আছে। অর্ণ আর মারিদকে হাসতে দেখে কটমট করে তাকালো স্বাদী। হিড়হিড় করে বলল, দেখেছিস তোর বেয়াদব বোনের সাহস দেখেছিস? একদম তোর মতোই বেয়াদব হয়েছে। বাদ দে না ইয়ার, ছোট মানুষ, শুধু শুধু কেন লাগিস ওর পেছে? গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে বলে উঠল অর্ণ। মারিদ হাসতে হাসতে পেট চেপে ধরেছে। ইতিমধ্যেই তার পেট ব্যথা শুরু হয়েছে। সে হাসতে হাসতে বলল, এটা কি ছিল ব্রো? লেফটেন্যান্ট সমৃদ্ধ সাদিকে এভাবে ঘোল খাইয়ে দিল? ভাই, আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। স্বাদী মুখখানা থমথমে বিরাজ করছে। সে মুখে যতই বকুক রাগ দেখাক, শক্ত খোলসের আবডালে সুঠাম মুখখানা ধূপধাপ কাঁপছে। এই প্রথম তার ছোট্ট বিচ্ছু প্রেয়সীর স্পর্শ পেয়ে স্তব্ধ হয়ে গেছে সে। আনমনে হাতখানা চলে গেল বুকের সাথে, লেপ্টে রইল তার বক্ষ পিঞ্জরের সাথে। এই হাত আগামী 1 সপ্তাহেও ধুবে না সে। প্রয়োজনে চামচ দিয়ে খাবে, নয়তো না খেয়ে কাটিয়ে দিবে, তবুও ধোয়া মোছা যাবে না। স্বাদী হাতখানা সামনে এনে সেথায় তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, কাছে যখন আসবি আগে বলবি না বেয়াদব? তাহলে হাতের বদলে গালখানা বাড়িয়ে দিতাম। রুহিয়ার বিন্দুকে হাসতে দেখে বৃষ্টি আর মেহেদি ভ্রু কুচকালো। মেহেদি কপাল কুচকে জিজ্ঞেস করলো, তোদের হয়েছেটা কি বলবি তো? আসছিস থেকেই হেসেই যাচ্ছিস তো হেসেই যাচ্ছিস। সকাল সকাল কি পেটনি টেটনি আসর করলো নাকি? বিন্দু হাসতে হাসতে রুহির কেলোর কীর্তি বলল। বৃষ্টিও হেসে ফেলল শুনে। মেহেদি চোখ কুচকে এলো। একটি সম্মানিত ব্যক্তিকে এভাবে অসম্মান করে এরা বেকুবের মতো হাসছে। যতই কাজিন হোক না কেন, সে তো ওদের অনেক সিনিয়র। মেহেদির কুচকে থাকা চোখ আটকে গেল বিন্দুর চিকন দাঁতের হাসিতে। ছেলেটির চোখের রং পাল্টে যায় নিমেষেই।
শুকনো ঢোক গিলতে শুরু করলো ছেলেটি। জোর করে চোখ সরিয়ে তাকালো এদিক ওদিক। না, এতে কাজের কাজ কিছুই হলো না। তার বেহায়া চোখ বারবার চলে যায় বিন্দুর হাস্য উজ্জ্বল মুখশ্রীতে। সে শুকনো ঢোক গিলে দিল এক ধমক। মেহেদির বাক্যটুকু কর্ণে পৌঁছতেই হাস্য উজ্জ্বল মুখশ্রী চুপসে গেল বিন্দুর। চুপ কর বেয়াদবের দল। কত বড় মহৎ কাজ করে এসেছে যেন। তুই এত দাঁত কেলাচ্ছিস কেন? দাঁত মাজিস না কত বছর? দাঁতের ওপর পাখির হাগু দিয়ে বাসা বেঁধেছে। জীবনে একদিন দাঁত ব্রাশ করিস না, আবার হিহি করে হাসছিস। তার দাঁতে পাখির গু, কথাগুলো মস্তিষ্কে ধারণ করতেই তেল বেরিয়ে উঠল বিন্দু। কি? আমার দাঁতে পাখির গু? আমি দাঁত ব্রাশ করি না, অসভ্য ইতর মাদি। আজকে তোর একদিন কি আমার একদিন। বলেই একটা বই দিয়ে উড়াধুরা মাইর শুরু করলো। বৃষ্টি আর রুহি হাসতে হাসতে একে অপরের গায়ে পড়ছে। বিন্দুর হাতের বইটি ছিনিয়ে নিয়ে যায় মেহেদি। বিন্দু সেটা কেড়ে নিতে গেলে বাদ সাধে মেহেদি থমথমে গলায় বলল,